দর্শক, এটাই বোধহয় বাকি ছিল। এইবার একেবারে 16 কলা পূর্ণ হলো। এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো? এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে, জুয়ার বিজ্ঞাপন দিয়েছে। একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে, এই ধরনের জিনিস যদি সে করতে পারে, তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। জনাব মোদী নিজেকে ঠিক রেখে, মাথা ঠান্ডা রেখে সরকার চালানোই তার জন্য উড হ্যাভ বিন ভেরি টাফ। পরিস্থিতি আমরা বুঝতেই পারছি। এই পরিস্থিতিতে সরকারের কপালে নিশ্চিতভাবেই, আওয়ামী রেজিমের কপালে নিশ্চিতভাবে চিন্তার ভাঁজ অনেক বাড়বে। আজ আমি এমন একটি ব্যক্তির মুখোশ আপনাদের সামনে উন্মোচন করতে চলেছি, যিনি পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল আইজি। তার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। দর্শক, ক্রিকেটার এবং সংসদ সদস্য সাকিব আল হাসানকে কেন্দ্র করে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। তার সাথে যোগসূত্র পাওয়া গেল বেনজির আহমেদের। দর্শক, এই সাকিব আল হাসানকে কেন্দ্র করে কিন্তু এর আগেও অনেক ধরনের অনেক ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু দর্শক, এবার বেনজির আহমেদের সাথেই তার ব্যবসায়িক লেনদেন। তো দর্শক, বেনজির আহমেদকে কেন্দ্র করে সকল ধরনের তথ্যই কিন্তু আমরা জানি এবং জানতে পারছি। তো দর্শক, এখন কথা হচ্ছে সাকিব আল হাসানের কি শাস্তি হতে পারে। তিনি যেহেতু দেশে রয়েছেন বা তিনি যেহেতু আইনের নাগালে রয়েছেন, তো তার ঠিক কি হতে পারে। এবং ব্যারিস্টার সুমন যখন আদালতে বেনজির আহমেদের বিরুদ্ধে রিট করে, তখনই কিন্তু দুদক তড়িঘড়ি করে বেনজির আহমেদের বিরুদ্ধে অ্যাকশন নেয়। এমনকি দর্শক, এরই সাথে সাথে আরও একজন পুলিশ কর্মকর্তার থলের বিড়াল বের করে দিয়েছে নাগরিক টিভির সঞ্চালক নাজমুস সাকিব। দর্শক, সেখানে তিনি তুলে ধরেছেন এই পুলিশ কর্মকর্তার নানান ধরনের অপকর্ম, তিনি কিভাবে সম্পদ গড়েছেন এবং সেই সম্পদগুলো ঠিক কিভাবে গড়েছেন। দর্শক, সেগুলোও তিনি তুলে ধরেছেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে এক যুবলীগ নেতাকর্মীর মৃত্যু, সেখানে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে এবং কেন তাকে মারা হয়েছে দর্শক, সেটিও আপনারা একটু পরেই জানতে চলেছেন। দর্শক, এরই সাথে সাথে বেনজির আহমেদ যে বাংলাদেশ থেকে পালিয়ে গেল, তো তিনি যেতেই পারেন। কিন্তু দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টাকে কেন্দ্র করে একটি মন্তব্য করেছিলেন যে বেনজির আহমেদ দেশে আছে কি দেশে নেই এ বিষয়ে তিনি কিছুই জানেন না। দর্শক, এই বিষয়টাকে কেন্দ্র করে সংসদে অগ্নিছড়া বক্তব্য দিয়েছে বিরোধী দলীয় নেতাকর্মী জনাব মুজিবুল হক চুন্নু। তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে কেন স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টাকে অস্বীকার করলো। দর্শক, এই ধরনের আরো অনেক প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন, যেটা আমরা এখন দেখব। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। কুমিল্লার চান্দিনার একাধিক মামলার আসামি যুবলীগ নেতা তানভীর আহমেদ ভূঁইয়া, তার বিরুদ্ধে অপকর্মেরও যেন শেষ নেই। তবে গভীর রাতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর কাছে গিয়ে ফেঁসে যান। রাবেয়া নামের ওই গৃহবধূ জানান, গভীর রাতে তার ঘরে প্রবেশ করে যুবলীগ নেতা তানভীর। সে সময় তাকে ধর্ষণের চেষ্টা করলে বাধা দেয় তার স্বামী। দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। স্ত্রীর সম্ভ্রম বাঁচাতে যুবলীগ নেতার উপর ঝাঁপিয়ে পড়ে বলে জানান রাবেয়া। কালবেলাকে তিনি বলেন, তাকে বাঁচাতে স্বামী সেলিম মিয়া তানভীরকে বেধড়ক পেটায়। এক পর্যায়ে তানভীর অচেতন হয়ে পরে তার মৃত্যু হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চান্দিনা উপজেলার বাড়ারা ইউনিয়নের গড়ামারা গ্রামের আক্কাস আলীর বাড়িতে ঘটনা ঘটে। বুধবার সকালে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড়ারা ইউনিয়নের যুবলীগ কমিটির সহসভাপতি তানভীর একই ইউনিয়নের গনিপুর গ্রামের বাসিন্দা। গড়ামারা গ্রাম থেকে তানভীরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল খুবই ঘনবসতিপূর্ণ হলেও এই হত্যাকাণ্ড নিয়ে স্থানীয়দের কেউই কিছু জানে না। অবশ্য নিহত যুবলীগ নেতার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে। তবে নিহত তানভীরের মা নীলুফা বেগম জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ধর্ষণের বিষয়টি মোটেও সত্য নয় বলে দাবি করেন তানভীরের মা। এ হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন তিনি। বাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভূঁইয়া বলেছেন, ঘটনাস্থল ঘুরে রহস্যের গন্ধ পাচ্ছেন তিনি। তিনি বলেন, হত্যাকাণ্ডটি বেশ সন্দেহজনক। ঘটনাস্থলটি এতই ঘনবসতিপূর্ণ, ওই বাড়িতে কোনো উঠোনও নেই। বাড়ির বা আশপাশের মানুষ ঘটনাটি জানবে না সেটা হতে পারে না। স্থানীয় কোনো মানুষ রহস্যজনক কারণে মুখ খুলছে না বলেও মনে করেন তিনি।
এসআই সুজন দত্ত কালবেলাকে বলেন, নিহত তানভীরের শরীরে আঘাতের চিহ্ন ও পায়ে কাটা দাগ রয়েছে, তবে কি কারণে হত্যা করেছে এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য উদ্ঘাটন করতে পারেনি তিনি। যদিও জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে থানায় নেওয়া হয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও মনে করেন তিনি। দর্শক, এটাই বোধহয় বাকি ছিল, এইবার একেবারে 16 কলাপূর্ণ হলো। এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো? এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে, জুয়ার বিজ্ঞাপন দিয়েছে, হাসিনার নির্দেশে বিএনপিকে ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। সব মিলিয়ে এই সাকিব আল হাসানের, এই ছেলেটা টাকার জন্য এত নিচে নামতে পারে যা বলার মতো। এই ছেলেটা মনে হয় টাকার জন্য পারে না, এমন কোনো খারাপ কাজ নাই। সেই সাকিব আল হাসান বেনজিরের সঙ্গে ব্যবসা করবে না, তা কি হতে পারে? হতে পারে না। এটাই আজকে প্রকাশ করেছে তাদের সময়। একটু পরে দেখি দর্শক, শুধু চমক আর চমক, খবরের প্রত্যেকটা পরতে পরতে চমক। দেখি কি লিখেছে। লিখেছে, স্বাস্থ্যের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির ও সাকিব। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে স্বাস্থ্যের মিঠু, এই যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব মারা যাওয়ার আগে যে চরম দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন, তিনি তো করোনা তাকে নিয়ে গেছে। এখন তার ছেলেপেলেরা তো বিলিয়নিয়া, তার এক ছেলে তো আমেরিকাতে মানে অনেকগুলো বাড়ির মালিক, আর অন্য ছেলেরা তো মাশাআল্লাহ মানে 14 পুরুষ বসে বসে খেতে পারবে। সেই স্বাস্থ্যমন্ত্রী নাসিম, তো এই নাসিমের সঙ্গে এই পার্টনারের দুর্নীতি করতো এই মিঠু। তো এই মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির এবং সাকিব। এবার স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার পলাতক মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের 2 মেয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্য পাওয়া গিয়েছে। এর সঙ্গে জড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও। অভিযোগ পাওয়া গেছে যে কৃষকদের প্রায় 300 একর জমি জবরদখল করে নীলফামারী জেলার কিশোরগঞ্জ এলাকার নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। আর জমি দখল ও পাহারা দিতে ব্যবহার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জমি দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কৃষক গুল্লিবিদ্ধ সহ কয়েকজন আহত ছিলেন। তখন এই কোম্পানি গড়ে তুলতে গিয়ে নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে এর 7 জন অংশীদারের নামে একই মোবাইল ও ইমেল ঠিকানা ব্যবহার করা হয়। মানে এই কোম্পানি যে কৃষকদের সম্পদ দখল করছে, এটা কে অংশীদার আছে, এটা আড়াল করতে সবার নামের যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার, ইমেল নাম্বার একই ইমেল নাম্বার ব্যবহার করা হয়। তবে বেনজির আহমেদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় 22 দিন আগে প্রতিষ্ঠানটির মূল গেটে তালা মেরে পালিয়েছেন কর্মকর্তারা। স্থানীয়রা বলছেন যে প্রভাবশালী মিঠুর সঙ্গে বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তারা দুর্ভোগ পোহালেও ভয়ে মুখ খুলতে পারেননি। সাকিব আল হাসান এখন আবার এমপি। এখন তারা জোর করে দখল করা জমি ফেরত চান এবং তাদের উপর করা অত্যাচারের বিচার দাবি করেন। আমাদের সময়ের হাতে আসা তথ্য নথিপত্র দেখা গিয়েছে যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা এলাকার কৃষি জমিতে নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে কোম্পানি গড়ে তোলা হয়। পোল্ট্রি শিল্প হিসাবে গড়ে তোলা কোম্পানির অংশীদার 7 জন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বাস্থ্য খাতে শত কোটি টাকার দুর্নীতিতে লুটপাটে জড়িত মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠু, যার 500 কোটি টাকা আমেরিকা বাজেয়াপ্ত করেছে গত বছর। আমেরিকা তার 500 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, আমেরিকাতে ছিল এটা, এখন সে অস্ট্রেলিয়া পালিয়ে আছে। এই কোম্পানিতে এই মিঠুর শেয়ারের সংখ্যা 2,90,000। এছাড়া পরিচালক জগলুল হায়দার চৌধুরী, অংশীদার সাকিব আল হাসান, ব্যবসায়ী সিদ্দিক মাহমুদ, বেনজিরের 2 কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের প্রত্যেকের 50,000 করে শেয়ার রয়েছে। কোম্পানির আরো একজন অংশীদার রয়েছে সুদনা শারমিন, তার কাছে রয়েছে 5,000 শেয়ার। কোম্পানিটির ফায়ার লাইসেন্সে দেখা গিয়েছে যে কোম্পানিটি যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেজর আয়তন 1,80,000 বর্গফুট। স্থানীয়রা বলেন যে কোম্পানিটি 2013 সালে নর্থ পোল্ট্রি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয়। পরে 2022 সালে নাম পরিবর্তন করে করা হয় নর্থ চিকেন রংপুর লিমিটেড। প্রতিষ্ঠাকালে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি কিনে জবরদখল করা হয়। জমি দখলের পাশাপাশি খোলা জায়গায় মুরগির বিষটা এমন ভাবে ফেলে যে গন্ধ যাতে গ্রামবাসীরা আরো বাকি জমি জমা আশেপাশে সব বিক্রি করে দেয় এবং তারা দুর্ভোগে পড়ে। আমাদের সময় স্থানীয় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়কে প্রতিষ্ঠানের ম্যানেজার, অ্যাডমিন ও এইচআর সিরাজুল হক বলেন যে তাদের প্রতিষ্ঠানের নাম নর্থ পোল্ট্রি। কামরুল হক মানিক তাদের প্রতিষ্ঠানের মালিক, মিঠু নামে কেউ এর সঙ্গে জড়িত নন। নর্থ চিকেন রংপুর লিমিটেড তাদের প্রতিষ্ঠান নয় বলে দাবি করেন। তবে আমাদের সময়ের হাতে আসা সিরাজুল হকের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডে লেখা আছে তিনি নর্থ এক লিমিটেড এবং নর্থ চিকেন রংপুর লিমিটেডের ম্যানেজার মাত্র, সে কিন্তু মালিক না, যা এমআই গ্রুপের সিস্টার কনসার্ন, মানে এমআই গ্রুপের একটা প্রতিষ্ঠান। এই বিষয়ে জানতে কামরুল হক মানিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি। ইতিমধ্যে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিপুল জমি জমা সম্পদের সন্ধানে হদিস পেয়েছে দুদক। এখন বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ, পৈনানি সৈকতের পাশে প্রায় 3 একর জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশান 4টা ফ্ল্যাট, 30 লাখ টাকা সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব, শেয়ার ব্যবসায় 3টি বিও অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া বেনজিরের দেশের বাইরে সম্পদ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে দুদক। ইতিমধ্যে তার মালয়েশিয়া বাড়ি আছে, স্পেনে বাড়ি আছে, তুরস্কে বাড়ি আছে, তুরস্কে নাগরিকত্ব আছে। এদিকে 2022 সালে 4টি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির ঘটনায় বিএসইসির তদন্তে সাকিব আল হাসানের নাম উঠে আসে। ক্রিকেটের এই অলরাউন্ডার এর আগে কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন। এক জুয়ারির অপ্রলোভনে পা দিয়ে বিষয়টি গোপন করায় 2019 সালে তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে 1 বছর জন্য নিষিদ্ধ করা হয়েছিল। 2022 সালের আগস্টে জুয়ার সাইট বেটউইনার একটি সহযোগী সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত হয় প্রশ্নবিদ্ধ হন সাকিব। নানা ক্ষেত্রে বিতর্কিত হওয়া সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেয় দুর্নীতি দমন কমিশন।
বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়া সাকিব আল হাসানের বোনের নামও উঠে আসে। এই সাকিব আল হাসান, মানে অবাক লাগে, সাকিব আল হাসানের নাম কোথায় নাই। এমনকি শেখ হাসিনা যখন বললো যে তুমি হাফিজের লগে যোগ দাও, যোগ দিয়ে তুমি একটা দল করো বাংলাদেশ সুপ্রিম পার্টি, সে রাজি হয়ে গেল। যখন দেখলো যে মেজর হাফিজ রাজি হয়নি, আবার সে আওয়ামী লীগে ফিরে গেল, এখন আবার এমপি হলো। মানে একটা ছেলে কত নিচে নামতে পারে। এর আগে যে শেয়ার বাজার কেলেঙ্কারি আছে, ওই যে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত, তার সঙ্গে মিলে এই কয়েকশো কোটি টাকা শেয়ার বাজার থেকে লুটে নিয়েছিল এই সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এখন বেনজিরের সঙ্গে। একটু খারাপ লাগে না? একটা কৃষকের জমি পিটিয়ে মেরে দখল করে এই বেনজির বলে সাকিব আমার শেয়ার হোল্ডার হও। কারণ মিঠু চিন্তা করলো যে বেনজিরকে রাখলেও ভালো, সাকিবকে রাখলেও ভালো, তার মানে একজন পুলিশেরও আছে আর ক্রিকেটারও আছে, সব মিলে ব্যবসা করতে পারবো। কারণ 2 নম্বর লোক তো এরকমই করে, সাকিবও 2 নম্বর, বেনজিরও 2 নম্বর, এরকম করে এগুলো করলো। কিন্তু একটা বারো ভাবে না যে এই যে সাকিব আল হাসান, ওর লজ্জা শরম নাই, ওর বোনের যখন নাম আসলো যে জুয়ার সাইডে, তাও লজ্জা শরম নাই, মানে কোনো কথা বলে না। এটা এমন কেন, এত নির্লজ্জ কেন ভাই? আজ আমি এমন একটি ব্যক্তির মুখোশ আপনাদের সামনে উন্মোচন করতে চলেছি, যিনি পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল আইজি। তার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। এবং আপনারা নিশ্চয়ই প্রিয় দর্শক জানেন যে শেখ হাসিনা যাদের প্রতি আস্থা রাখেন, তিনি তাদের নানাভাবে পুরস্কৃত করে থাকেন। তিনি বেনজিরের মতো একজন কুখ্যাত ব্যক্তিকে পুলিশ কমিশনার, র্যাবের প্রধান এবং পুলিশের আইজির মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। তাছাড়া 5 বার পুলিশের সর্বোচ্চ পদক, বাংলাদেশ পুলিশ মেডেল অর্থাৎ বিপিএম এবং শুদ্ধাচার পুরস্কারও তিনি বেনজিরকে পাইয়ে দিয়েছিলেন। তো একই কায়দায় তিনি সাবেক পুলিশ কর্মকর্তা, যাকে নিয়ে আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি, সেই শফিকুল ইসলামকেও পুরস্কৃত করেছিলেন নানা সময়ে। তিনি এই কুখ্যাত শফিকুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার বানিয়েছিলেন, তাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বানিয়েছিলেন এবং তাকে ঢাকা রেঞ্জেরও ডিআইজি বানিয়েছিলেন। তাছাড়া অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়ার পর তাকে বানানো হয় এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান, পুলিশ হেডকোয়ার্টার্সের HRM শাখার প্রধান এবং সিআইডিরও প্রধান। এবং পরবর্তীতে একটা সময় গিয়ে তাকে বানানো হয়েছিল ডিএমপি কমিশনার। অর্থাৎ লয়ালটির ক্ষেত্রে শেখ হাসিনার প্রতি নিশ্চয়ই এমন কোনো আনুগত্য তিনি দেখিয়েছিলেন, যার কারণে এই গুরুত্বপূর্ণ পদগুলোতে শেখ হাসিনা তাকে প্রদান করেছিলেন। সবচেয়ে মজার বিষয় প্রিয় দর্শক সেটা হলো যে 2019 সালের 7 সেপ্টেম্বর ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করা এই শফিকুল ইসলামকে 2021 সালের 21 অক্টোবর চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। কিন্তু তার এই লয়ালটিতে এতটাই মুগ্ধ এই সরকার যে পরে সেই প্রজ্ঞাপন বাতিল করে ওই একই মাসের 28 তারিখ তাকে আরো 1 বছরের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তো অবশেষে 2022 সালে অবসরে যান এই পুলিশ কর্মকর্তা। কিন্তু এখানেও যেন ওই রবীন্দ্রনাথের মতোই বলা যায় যে শেষ হইয়াও হইল না শেষ। 2023 সালের 11ই মে এক প্রজ্ঞাপন জারি করে এই শফিকুল ইসলামকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অর্থাৎ পিএসসি সদস্য পদে নিয়োগ দেয় সরকার এবং বর্তমানে পিএসসি সদস্য হিসেবেই দায়িত্ব পালন করছেন দুর্নীতিবাজ এবং নারী লিপ্স সাবেক এই পুলিশ কর্মকর্তা। তো প্রিয় দর্শক, এই যে সরকারের যে এখনো আস্থাভাজন হয়েছেন বা রয়েছেন এই সাবেক অ্যাডিশনাল আইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, এর মূল কারণ কি সেই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে এখন দেখা দিয়েছে। এবং এর মূল কারণটা হচ্ছে প্রিয় দর্শক যে তিনি ডিএমপি কমিশনার থাকাকালীন বিএনপি নেতাকর্মীদেরকে আন্দোলন দমন করার জন্য গুম খুনের নির্দেশ দেওয়া ছিলেন। নানাভাবে বিএনপি নেতাকর্মীদেরকে তিনি বাড়ি ছাড়া করতে তার পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছিলেন, তাদেরকে আটক করে থানায় এনে নির্যাতন করার নির্দেশ দিয়েছিলেন। এবং শুধু তাই করে যে তিনি ক্ষান্ত হয়েছিলেন তা কিন্তু নয়, এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে এতটা অশালীন বাক্য তিনি ছেড়েছিলেন, যেটি আমার জানা মতে আর মনে হয় না যে অন্য কোনো পুলিশ কর্মকর্তা এ ধরনের ধৃষ্টতা বেগম খালেদা জিয়াকে নিয়ে ইতিপূর্বে দেখিয়েছিলেন। তিনি বেগম খালেদা জিয়াকে স্বামী পরিত্যক্তা নারী হিসেবে উল্লেখ করার মতো ধৃষ্টতা দেখিয়েছিলেন। এবং ওই সময় তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ভাইরাল হয়েছিল, চারিদিকে নিন্দার ঝড় উঠেছিল। এবং শফিকুল ইসলামের সেই বক্তব্যকে অনেকেই তখন তুলনা করেছিল যে তিনি তো ছাত্রলীগের একজন নেতার মতো বক্তব্য দিচ্ছেন, তিনি তো আওয়ামী লীগের একজন নেতার মতো বক্তব্য দিচ্ছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের নেতারাও কখনো এভাবে জঘন্য ভাষায় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বক্তব্য রেখেছিলেন কিনা আমার অন্তত জানা নেই। কিন্তু সরকারি একজন কর্মকর্তা হয়ে, একজন পুলিশ কর্মকর্তা হয়ে সেদিন এই শফিকুল ইসলাম সরকারকে খুশি করার জন্য যেভাবে খালেদা জিয়ার সম্পর্কে এত কুরুচিপূর্ণ অশ্লীল একটি মন্তব্য করেছিলেন, তা ভাবলে আমাকে আজও অবাক হতে হয়। চলুন প্রিয় দর্শকের পর্যায়ে আমরা একটু সেই ভিডিও ক্লিপটি দেখে নেই। আমাদের একটি দলের নেতারা বলেন যে মানুষ নাকি দিগ্ভ্রান্ত হয়েছিল, মানুষ নাকি বুঝতে পারছিল না কি করবে। তাহলে রাজারবাগের পুলিশ কিভাবে বুঝেছিল, সারা বাংলাদেশের পুলিশ কিভাবে বুঝেছিল যে কি করতে হবে? আসলে মিথ্যার ব্যাসাতীত মিথ্যা কথা বলতে বলতে তারা এমন একটা জায়গায় নিয়ে যায় যে মনে হয় এটাই সত্য। আর আমাদের স্যার এখানে আছেন,
অনেক সিনিয়র রাজনীতিবিদ। আর আওয়ামী লীগের দোষ হলো যে সত্য কথাটাও ঠিক মতো বলতে পারে না। এরা একটা কথা 10 বার বলবে, মিথ্যা কথা বলতে বলতে, এই যে এখন আমাদের একটা পার্টির খুব সিনিয়র নেতা বলা শুরু করেছেন, তাদের নেত্রী নাকি 1 নম্বর মুক্তিযোদ্ধা। এর চেয়ে হাস্যকর, এর চেয়ে মানে যাকে তার স্বামী পরিত্যাগ করতেছিল যে পাকিস্তানের ওখানে কি করছো, আর এখন সেটা নাকি বড় মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আচ্ছা, সেগুলো আর আমরা না বলি, কিন্তু সত্য জিনিস যেটা সেটি কিন্তু দিবালোকের মতো স্পষ্ট। তো প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন শফিকুল ইসলামের সেই আপত্তিকর মন্তব্যের ভিডিও ক্লিপটি। তো এ ধরনের মন্তব্য করার কারণেই কিন্তু এই সরকার বেনজিরকে যেভাবে পুরস্কৃত করেছে, শফিকুল ইসলামকেও পুরস্কৃত করেছে। আজ যখন চারিদিকে বেনজিরকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, তখন এই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। কারণ এই শফিকুল ইসলাম তার গোটা কর্মজীবনে যত টাকা বেতন পেয়েছেন, আমি সবগুলো যোগ করে দেখলাম, সর্বোচ্চ 1,20,00,000 টাকা তিনি বেতন পেয়েছেন। প্রিয় দর্শক, যেই পুলিশ কর্মকর্তা তার টোটাল পুলিশ জীবনে সামগ্রিকভাবে তার বেতনের পরিমাণ হয় 1,20,00,000 টাকা, সেই ব্যক্তি কি করে বসুন্ধরা আবাসিক এলাকার মতো একটি ব্যয়বহুল এলাকার ই ব্লকে তিনি 56 কোটি টাকার একটি 7 তলা বাড়ি নির্মাণ করতে পারেন? এই প্রশ্নটি আমি আজ এই ভিডিওর মাধ্যমে উত্থাপন করতে চাই। তো প্রিয় দর্শক, বেনজির আহমেদ তো গুলশানে শুধুমাত্র আমরা জানি যে এক হালি ফ্ল্যাট তিনি কিনেছেন, পুরো আইকন টাওয়ারটি তো তিনি কেনেননি বা কিনতে পারেননি। কিন্তু এই শফিকুল ইসলাম গোটা একটা 7 তলার বাড়ি, বিলাসবহুল বাড়ি, তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকে কিনেছেন। এবং এই 7 তলার বাড়িতে আমরা যদি ধরে নেই যে প্রতিটি তলায় তিনি 2টি করে ইউনিট করেছেন, তাহলে এই 7 তলাতে 14টি ফ্ল্যাট বানানো যায়। এবং বসুন্ধরা ই ব্লকের মতো এরকম একটি বিলাসবহুল বাড়ির প্রতি ইউনিট ফ্ল্যাট বর্তমান বাজার মূল্যে আমরা হিসাব করে দেখেছি, একটা ফ্ল্যাটের দাম পড়ে 4 কোটি টাকা। সুতরাং সেই হিসাবে এই পুরো বাড়িটির দাম ন্যূনতম 56 কোটি টাকা হয়। এখন প্রশ্ন হলো যে সারা জীবনে 1,20,00,000 টাকা অর্জন করা, বেতন হিসেবে তিনি 1,20,00,000 অর্জন করেছেন, সেই শফিকুল ইসলাম কোন আলাদিনের চেরাগ দিয়ে তিনি 56 কোটি টাকার 7 তলার একটি বিলাসবহুল বাড়ি বসুন্ধরা আবাসিক এলাকাতে করতে পারলেন? এবং প্রিয় দর্শক, বসুন্ধরার ই ব্লকের রোড নম্বর 7-এর বিয়ের 291/B নম্বরের বাড়িটি হলো এই পুলিশ কর্মকর্তার, এবং তার এই বাড়িটির নাম তিনি দিয়েছেন তার নামের সাথে মিল রেখে, অর্থাৎ শফিকুল ইসলাম তার নিজের নামে এই বাড়িটির নামকরণ করেছেন ইসলাম লজ। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই সেই বাড়ি যার ঠিকানাটাও আমি প্রিয় দর্শক মেনশন করে দিলাম, যে বসুন্ধরার ই ব্লকের রোড নম্বর 7-এর বিয়ের 291/B নম্বরের বাড়িটি হচ্ছে ইসলাম লজ হিসেবে পরিচিত এই বাড়িটি এই কুখ্যাত সাবেক অ্যাডিশনাল আইজি মোহাম্মদ শফিকুল ইসলামের বাড়ি, এবং ন্যূনতম 56 কোটি টাকা খরচ করে এই বাড়িটি তিনি বানিয়েছেন। তো প্রশ্ন হচ্ছে, কোথা থেকে শফিকুল ইসলাম এই আলাদিনের চেরাগ পেয়েছেন যা দিয়ে তিনি এই বাড়িটি করতে পেরেছেন? এবং পুলিশ বাহিনীতে কিন্তু তার অধীনস্থ যারা রয়েছেন তারা কিন্তু তাকে প্রেগনেন্ট শফিকুল ইসলাম বলে তার পেছনে মন্তব্য করে থাকেন। এবং তার যে ভুঁড়িটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই যে তার ভুঁড়ি, এটাকে অনেকে বলে থাকে যে এটা হচ্ছে ঘুষের টাকা যে তিনি খেয়েছেন প্রচুর মাত্রায়, তার একটা জ্বলন্ত সাক্ষী হচ্ছে তার এই ভুঁড়িটি। অর্থাৎ এই ভুঁড়ির কারণে তাকে অনেকে বলে থাকে যে প্রেগনেন্ট বা গর্ভবতী শফিকুল ইসলাম। তো তিনি যে ঘুষ খান তার তো প্রমাণ, তার সাক্ষী হচ্ছে তার এই ভুঁড়িটি। এবং তার তো সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তিনি এই যে বাড়িটি করলেন, এই যে ইসলাম লজ তিনি যে করলেন, কোন আলাদিনের চেরাগ দিয়ে তিনি 56 কোটি টাকার একটি বাড়ি, 7 তলা বাড়ি তিনি করতে পারলেন? দুদক কোথায়? সরকারের অন্যান্য এজেন্সিগুলো কোথায়? তারা কি এটা জানে না? আসলে তারা তো জেনেও না জানার ভান করবে। আর এই ঘুষের টাকায় বাড়ি বানানো এই শফিক, তিনি আবার একসময় বলতেন যে তিনি নাকি দুর্নীতিবাজদেরকে ছাই দিয়ে ধরতে যান। ঠিক যেমন এখন আমরা বেনজিরের অনেক পুরাতন ফুটেজ আমরা দেখছি যে বেনজির যুদ্ধ ঘোষণা করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে, অর্থাৎ নিজে কত বড় দুর্নীতিবাজ সেটা তো এখন প্রমাণ হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক, শেষ করার আগে এটাই বলবো যে পরিমণি এবং পুলিশ কর্মকর্তা সাকলাইনের যে একটা আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছিল, সেই ভিডিও ফাঁস হওয়ার পর এই কুখ্যাত শফিকুল ইসলাম তিনি বলেছিলেন যে কাউকে আপত্তিকর অবস্থায় পেলে নাকি 100 টাকা জরিমানা করা ছাড়া পুলিশের নাকি আর কিছুই করার নেই। অথচ তার সময় কিন্তু আপনারা দেখেছেন যে মামুনুল হককে নাকি তারা আপত্তিকর অবস্থায় পেয়েছিল, এবং পেয়ে মামুনুল হককে তারা কি করেছিল, কত বছর তারা অন্যায়ভাবে মামুনুল হককে আটক করে রেখেছিল, এই কাহিনী তো প্রিয় দর্শক আপনারা জানেন। তো মামুনুল হকের ক্ষেত্রে এক ধরনের আইন, আর এই পরিমণি আর সাকলাইন কাণ্ডের ক্ষেত্রে সাকলাইনের কিছুই হলো না, আরেক আইন। উল্টো সেটাকে ডিফেন্ড করে তিনি বলেছিলেন যে কাউকে আপত্তিকর অবস্থায় পেলে 100 টাকা জরিমানা করা ছাড়া কিছু করার নেই। তো এটা থেকে বোঝা যায় যে তাদের ডাবল স্ট্যান্ডার্ড। আর শফিক নিজেও কিন্তু একজন নারীবাজ পুলিশ কর্মকর্তা, তার নারীবাজির বহু গল্প শোনা যায়, এবং তিনি ছাত্রলীগের অনেক নারী নেত্রীদের সাথে তিনি যৌন হয়রানি করেছেন, তাদেরকে কারোর সাথে তিনি শারীরিক সম্পর্ক করেছেন, এমন অভিযোগও কিন্তু আমাদের কাছে এসেছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।